আমাদের বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রওশন আপাকে তার শুভেচ্ছা বক্তব্যের জন্য। এবার আমি একে একে বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি স্টেজে কবি ও গবেষক AK সেরাম, সভাপতি বাংলাদেশ মণিপুরী সাহিত্য। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আজকের ঈদ মিলনী ও বৈশাখী উৎসব 1421 এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত যারা আছেন, বিভিন্ন কবি, সাহিত্যিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জীবনে ঈদ এসেছিল বৈশাখীকে নিয়ে। একেবারে ঈদের কদিন পরে বৈশাখীর অনুষ্ঠান, পহেলা বৈশাখ, সব মিলিয়ে এটা আনন্দ ঘন পরিবেশে আমরা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী ঈদ উদযাপন করেছি আমরা। এবং সত্যি বলতে গিয়ে আমাদের দেশে সবসময় আমরা একটা সাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে এই সমস্ত অনুষ্ঠান করি। ঈদের সময় ঈদ শুধু মুসলিমদের একটি অনুষ্ঠান সেরকম কিন্তু আমরা মনে করি না। ঈদের সময় আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সব মানুষ আমরা আনন্দে অভিভূত হই। আমরা একজন বাড়িতে আমন্ত্রিত হয়ে ঈদ উদযাপনে যাই। একইভাবে বৈশাখের যে প্রথম দিন পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ উদযাপন করি আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। আমি সবসময় বলে থাকি, আমাদের জীবনে, আমাদের মতো বাংলাদেশের বাঙালিদের জীবনে একমাত্র যে অনুষ্ঠানটি সর্বত অর্থে অসাম্প্রদায়িক, স্থান কাল নির্বিশেষে সকলের জন্য সর্বজনীন অনুষ্ঠান, সেটা হলো বৈশাখী অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আমরা উদযাপন করেছি। আজ এখানে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে এটি সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব আমাদের জীবনে এই ঈদ এবং বৈশাখীর যে আনন্দ ঘন পরিবেশ যেটা উদযাপন করলাম, সেই পরিবেশ আগামী ঈদ এবং বৈশাখের পূর্ব পর্যন্ত বহাল থাকবে। আমরা সবাই আনন্দে উৎসবে আমরা মাতোয়ারা থাকব, আমাদের জীবন সুখের হবে, সমৃদ্ধির হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবকে। ধন্যবাদ বাংলাদেশ মণিপুরী সাহিত্যের সভাপতি AK সেরাম স্যারকে। এবার আমি স্টেজে ডেকে নিচ্ছি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার খ্যাতিমান লেখক ইতিহাসবিদ কামরুজ্জামান চৌধুরীকে। আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি কামরুজ্জামান চৌধুরী স্যারকে। সম্মানিত সুধী, সম্মানিত বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভানেত্রী মহোদয়া প্রমুখে উপস্থিত এই সাহিত্য দর্শনের অনুগামী, মাতৃভাষার অনুগামী এবং অনুরাগী বাংলা মায়ের সন্তানেরা, এই অনুষ্ঠানের নাম বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। আমি কামরুজ্জামান চৌধুরী ভারতবর্ষের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার মানুষ, পুরাতন শ্রীহট্ট জেলার করিমগঞ্জ মহকুমার মানুষ। আমরা ভারত এবং বাংলাদেশ উভয় দেশে বাংলা ভাষায় যারা আমরা কথা বলি, আমরা বৃহত্তরভাবে বাঙালি। কিন্তু বিশ্ব বাংলার যে ইতিহাস, আমি অত্যন্ত সাধারণ এক মানুষ, বাংলার ইতিহাস সম্পর্কে আমার এমন কিছু জানা নেই। কিন্তু আমি যা পেয়েছি
আজ থেকে প্রায় 4000 বছর আগে মহাভারতের যুগে ভগদত্ত যখন বাংলার শাসন করতেন তখন তাহার দুটি রাজধানী ছিল। একটি বর্তমান ভারতবর্ষের আসাম রাজ্যের রাজধানী দিশপুর, নিকটবর্তী শহর গুয়াহাটির নীলাচল পাহাড়ে দেবীতীর্থ কামাখ্যার পাশে একটি রাজধানী ছিল, একটি বাসস্থান ছিল শ্রীহট্টের লাউড় পাহাড়ে। এবং সে সময়ই বিভিন্ন গবেষকদের অনুমান সে সময় শ্রীহট্ট শহর বিদ্যমান ছিল এবং সে সময় শ্রীহট্ট শহরে বসে তিনি রাজত্ব করতেন, এই দুইটি স্থানে বসে। ইহা থেকে প্রমাণ হয়, মহাভারতের ইতিহাসে লিপিবদ্ধ আছে উনাকে বঙ্গরাজ বলা হইত। নিশ্চয় উনার ভাষা বাংলা ছিল, আজকের মতো বাংলা হয়তো নয়, কারণ বজ্রবলী ভাষায় ত্রিপুরার রাজমালায় বজ্রবলী বাংলায় লিপিবদ্ধ কিছু রেকর্ড আমি দেখেছি এবং সেই রেকর্ড থেকে বাংলায় ট্রান্সলেট করে যে রেকর্ড তৈরি হয়েছে যা ত্রিপুরার রাজমালা, এটাতে দেখা গেছে ভারতের মহারাজা ভরত, উনার পুত্র পাণ্ডবের দ্বিতীয় পুত্র ভীমের স্ত্রী কাছায়ের রাজার মেয়ে হৈড়ম্বার পুত্র ঘটোৎকচ থেকে 1820 ইংরেজি পর্যন্ত জিওনোলজি, 3900 বছরের জিওনোলজি আমার হাতে বিদ্যমান আছে। ইহা থেকে প্রমাণ পাওয়া যায় যে আজ থেকে প্রায় 4000 বছর আগ থেকে বাংলা হয়তো লিখিত অক্ষর অন্য নমুনার হতে পারে, কারণ এই বাংলা থেকে অসমীয়া ভাষা আবিষ্কার হয়েছে, এই বাংলা থেকে অন্যান্য লিপি আবিষ্কার হয়েছে, এই বাংলা থেকে এই দেবনাগরী এবং মুসলমানি নাগরী নামে দুটি ভাষা আবিষ্কৃত হয়েছে। মুসলমানি নাগরী বা দেবনাগরী বাংলা ভাষার চেয়ে আগের প্রাচীন ভাষা নয়, কারণ এই দুটি ভাষার উপর তিনি সবচেয়ে বেশি রিসার্চ করেছেন। তিনি শ্রীহট্টের দেওয়ান নুরুল আনোয়ার হুসেন চৌধুরী, উনার লেখা অনেক গ্রন্থ আমার কাছে আছে। ইহা থেকে প্রমাণ পাওয়া যায় যে এটা বাংলার উপভাষা। শ্রীহট্টের অনেক মানুষ ভাবেন যে সিলেটিদের ভাষা প্রথম বাংলা ভাষা পড়ে, না, আমরা প্রথমে বাঙালি, দ্বিতীয়ত আমরা সিলেটি। আমরা সিলেটি বলেও যেভাবে গর্ববোধ করি, আমরা বাঙালি বলেও সেভাবে গর্ববোধ করি। দেখেন, ভারতবর্ষে যেমন আসাম রাজ্যের ভাষা অসমীয়া, দ্বিতীয় ভাষা বাংলা। দিল্লিতে বাঙালি কিছু মানুষ আছেন, তারা শ্রীহট্ট সম্মিলনী অনুষ্ঠান করে। কলকাতায় বাঙালি আছেন, তারা শ্রীহট্ট সম্মিলনী অনুষ্ঠান করে, যদিও তারা সিলেটে বসবাসও করে না, সিলেটের মাটি মানুষের সাথে তাদের সম্পর্ক নাই, কিন্তু এই যে সংস্কৃতি আপনারা বলেছেন, সেই সংস্কৃতির সঙ্গে তারা সম্পর্কযুক্ত। মহারাজা ভগবত দত্তের যুগ থেকে কালক্রমে বাঙালিরা এসে এসে দেখা গেল যে সম্রাট বাহাদুর সময়ে আপনাদের এই শ্রীহট্ট এক কীর্তি সন্তান রাজা সর্বানন্দ দত্ত চৌধুরী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, ওনার নাম হয়েছিল সরোবর খাঁ। উনি একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, ভারতবর্ষের শিক্ষা এবং প্রশাসনিক মন্ত্রী ছিলেন। নিশ্চয় উনার ভাষা বাংলা ছিল, তার একটি প্রমাণ উনি আমাদের করিমগঞ্জে উনার নির্মিত একটি দিঘি আছে পুষ্করণী 150 বিঘা, উনার নাতির নির্মিত একটি মসজিদ আছে যেটা আপনাদের এখানে উপস্থিত ভাষা সৈনিক আজিজ আহমদ চৌধুরীর পুত্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা গবেষণা পরিষদের চেয়ারম্যান হবিব আহমদ দত্ত চৌধুরী, উনাদের পুরান বাড়ি। ওখানে 1531 খ্রিস্টাব্দে স্থাপিত একটি মসজিদ আছে। দেখা গেছে 1531 খ্রিস্টাব্দে ওখানে যারা বসতি করতেন ওদের ভাষা বাংলা ছিল।
তাহলে বাংলা ভাষায় 200, 400, 500 বছরের নয়, 1500 বছরের। আর আমি যে রেফারেন্স দিয়েছি যে মহারাজা বকুবর দত্তের যুগে, নিশ্চয় অক্ষরগুলো বাংলার মতন ছিল, বর্তমান বাংলা নয়, ত্রিপুরার রাজমালাতে বিদ্যমান আছে, আমার মুখের কথা নয়, দ্যাট ওয়াজ দ্য ডকুমেন্ট, আজকেও বিদ্যমান আছে ত্রিপুরার রাজবাড়িতে, আর্কাইভসে আছে। গতিকে আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনাদের এই শ্রীহট্টের মানুষেরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সভানেত্রীর পৃষ্ঠপোষকতায়, আপনাদের সক্রিয় সহযোগিতায় বাংলার দর্শন, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য আপনারা ঐক্যবদ্ধভাবে রেখে আপনারা বাংলাদেশ নাম দিয়ে, বিশ্ববঙ্গ নাম দিয়ে আমাদেরকে যারা বাংলাদেশের বাইরে, বর্তমান মানচিত্রের বাইরে যারা আমরা বাঙালি পড়ে গেছি, আমাদেরকে সংযোগ করে, বৃহৎ বঙ্গকে নয় পৃথিবীকে সংযোগ করে আপনারা যে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ গঠন করেছেন, এর জন্য ভারতবর্ষের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে সমস্ত পৃথিবীতে বাঙালি জাতির অস্তিত্ব যে দুই মানুষ এই গত 100 বছরে গঠন করেছিলেন, এক ব্যক্তি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, এই অবিভক্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের স্বাধীনতা যার জন্য এসেছিল সেই মহাপ্রাণ নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং দ্বিতীয় আপনার বাংলাদেশ গঠনে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়ে এ দেশকে বাঙালি জাতির জন্য একটি দেশ উপহার দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু মুজিব একা নয়, মুজিবের সাথে যিনি সহযোগিতা সবচেয়ে বেশি করেছিলেন, মুজিবের বাল্যবন্ধু, একসাথে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, একসাথে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতেন। আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী সরকারের 1972 সালে সে সময় একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন মরহুম মইনুল হক চৌধুরী, কাঁঠালের কীর্তি সন্তান। উনার পরিচয়, উনি পারস্য সম্রাট তৈমুল্লুঙ্গের অধনস্থ বংশধর। 1398 খ্রিস্টাব্দে ভারতবর্ষে পূর্ব শ্রীহট্টে আগমনকারী মির্জা মালিক মোহাম্মদ তুরানির অধনস্থ বংশধর উনি ছিলেন। উনার পূর্বপুরুষ সুলতান বাজিদ, যিনি নিজে একটি সাম্রাজ্য গঠন করেছিলেন, যেটা প্রতাপগড় রাজ্য আজও ইতিহাসের পাতায়, শ্রীহট্টের বা আসামের বা ভারতবর্ষের ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ। তার মানে বাংলার এই স্বাধীনতায় এই শ্রীহট্টের এক গৌরব সন্তান, যদিও উনি ভারতবর্ষের, উনার অগ্রণী ভূমিকা ছিল। উনি ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন যে আমার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাবসলিউট মেজরিটি হওয়ার পর পাকিস্তান ওর নেতৃত্ব মানছে না, আমরা ওকে ফাইন্যান্স করব, ওকে অর্থনৈতিকভাবে সামরিক সাহায্য দিয়ে সহযোগিতা করব, তখন বাঙালি জাতির জন্য পৃথিবীতে একটি দেশ হয়ে যাবে। এই দুই ব্যক্তির প্রচেষ্টায় প্রত্যক্ষ পরোক্ষ আপনাদের, উনার যদিও প্রচেষ্টা, কিন্তু ইন্দিরা গান্ধী যে সাহায্য করেছিলেন সেটা শুধু ইন্দিরা নয়, ওটা ইন্দিরাকে দিয়ে সাহায্য যিনি করিয়েছিলেন সেই ব্যক্তি মরহুম মইনুল হক চৌধুরী, অর্থাৎ বর্তমান বরাকেরই এক মানুষ, কাছাড়ের মানুষ। আজ আমিও এসেছি সেই পুরাতন কাছাড়ের, বর্তমান শ্রীহট্টের করিমগঞ্জের মানুষ। আমরা অবশ্যই আপনাদের পাশে আছি। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই ভারতবর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাকে আপনাদের অনুষ্ঠানে যোগদান করে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে, ভারতবর্ষের পক্ষ থেকে এবং ভারতীয় বাঙালিদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার যথেষ্ট ত্রুটি হয়েছে এই বক্তব্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমরা যদিও বাঙালি, আমাদের ভাষায় সুস্পষ্টভাবে বাংলা ফুটে ওঠে না, কিন্তু বাংলা আমাদের যে ভাষা, আমাদের জন্মগত অধিকার নয়, আমাদের রক্তগত অধিকার। কারণ কবি নজরুল ডেমোক্রেসির বর্ণনা দিয়েছিলেন বাংলা ভাষায় একটি কবিতার মধ্য দিয়ে। তিনি বলেছিলেন, এই পৃথিবীর যাহা সম্বল, বাসে ভরা ফল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটির সুধা সঞ্জল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। গতিকে মানুষের ভাষা, মানুষের সংস্কৃতি, মানুষের দর্শন, এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনারা আপনাদের ইউনিভার্সাল ট্রুথ, আমাদের ইউনিভার্সাল ট্রুথকে ধরে রাখার যে প্রচেষ্টা করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা, জয় বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি পরিষদ।
অনেক ধন্যবাদ কামরুজ্জামান চৌধুরীকে। ওনার অনেক সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম, অনেক কিছু কিন্তু আমরা জানতেও পেরেছি। এখন আমি মঞ্চে ডেকে রাগিব রাবেয়া ফাউন্ডেশন 2022-21 সম্মাননাপ্রাপ্ত এবং কবি ও ছড়াকার এখলাসুর রহমানকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং লেখক বন্ধুরা, বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী উদযাপন অনুষ্ঠান। দুটো অনুষ্ঠানই আমাদের সংস্কৃতির বিশেষ একটি অংশ জুড়ে আছে। একটি অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান ঈদ, আর আরেকটি হচ্ছে আমাদের সার্বজনীন অনুষ্ঠান বৈশাখ। এই দুটো অনুষ্ঠানকে সামনে নিয়ে আজকের এই আয়োজন। আমার কাছে মনে হচ্ছে যে আবহাওয়ার হঠাৎ করে অবস্থাটা পরিবর্তন হওয়ার কারণে হয়তো উপস্থিতির একটু কম মনে হচ্ছে, তবে যাদের উপস্থিতি এখানে আছে এখানে সবাই একে 100। তাই আমি সকলের প্রতি এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে একটি আহ্বান করব, বৈশাখ এবং ঈদের মহামিলনের প্রত্যয়কে বুকে ধারণ করে আমরা যেন ধর্ম, বর্ণ, দেশ, জাতি নির্বিশেষে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি, এই প্রত্যয় নিয়ে যেন আমরা লেখালেখি করে থাকি। কারণ ধর্ম আমাদের যার যার, আমরা যে যার ধর্ম পালন করব, এখানে কারো বাধা দেবার অধিকার নেই। পৃথিবী যতদিন থাকবে ধর্ম থাকবে, কিন্তু এখানে আমরা যে কজন মানুষ উপস্থিতি আছি, প্রথমেই আমরা যে পরিচয়টা বহন করছি সেটা হচ্ছে আমরা কজন মানুষ এখানে উপস্থিত আছি। তারপর যে পরিচয়টা আমরা অনুভব করব সেটা হচ্ছে এখানে এই মানুষের মধ্যে নারী এবং পুরুষ আমরা আছি। এখানে কারে গায়ে লেখা নেই ইনি হিন্দু, ইনি মুসলিম, ইনি খ্রিস্টান, ইনি বৌদ্ধ। তাহলে ধর্মের পরিচয়টা পড়ে আসছে, আগে আমরা মানুষ হিসেবে পরিচিত হচ্ছি। তো আমাদের মনে যেন, প্রাণে যেন এই বিষয়টা, বিশেষ করে আমরা যারা লিখছি, আমরা মানুষকে লিখে থাকি জাগানোর জন্য, মানুষকে, মানুষের এই যে অন্ধকার থেকে টেনে বের করে আনবার জন্য আমরা লিখি। একজন লেখক বেঁচে থাকেন না, বেঁচে থাকে না কোনো মানুষই। সব প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা রাজনৈতিক মঞ্চে যারা বক্তব্য দেন তাদের বক্তব্য মঞ্চ পর্যন্তই শেষ হয়ে যায়, কিন্তু একজন লেখক তার বইয়ে যে আখর একই যান, তার মৃত্যুর পরেও যুগ যুগ শত বৎসর পরে মানুষকে প্রেরণা দিয়ে যায়। তাই আমাদের প্রত্যয় যেন হয় আমরা সকল মানুষকে দেশ, জাতি ভেদাভেদ না রেখে, ধর্ম বর্ণের ভেদাভেদ না রেখে মানুষ হিসেবে মানুষকে জাগিয়ে তুলবার জন্য আমরা লিখি। লোকে লোকে মুখে মুখে স্লোগান হোক একটাই, সত্য রক্ত মৃত্যু নয় আর, শান্তিপ্রিয় বিশ্ব চাই, শান্তি চাই।
শান্তি চাই, শান্তি চাই। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ এখলাসুর রহমানকে। এবার একটা একটা সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে জুনিয়র সিনিয়রিটি আসলে মেনটেন করছি না। যখন যে উপস্থিত হচ্ছেন তাকেই আমরা স্টেজে ডেকে নিচ্ছি আসলে। তো আমরা এখানে আমাদের মাঝে আরও একজন উপস্থিত আছেন এখন, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাবেক কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়। তাকে আমি স্টেজে ডেকে নিচ্ছি কিছু একটা আমাদের সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তৃতা দিতে পারি না, বক্তৃতার অভিজ্ঞতা নাই, তবে আমি খুব আনন্দিত সিলেটে এইরকম যে ইয়ে আছে। আমার সিলেট সম্পর্কে যদিও জন্ম সিলেটে, কিন্তু সিলেট থেকে দূরে থাকি, যার ফলে ওই রকম আইডিয়া ছিল না। আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমাদের যে এই একটা প্রগতিশীল একটা পরিবেশ দেখতে পাচ্ছি সবখানে, আমি খুবই আনন্দিত এবং আমি কামনা করি এই সংগঠন এইভাবে চলুক। আর ওই যে একটা কথা পূর্ববর্তী বক্তা বলে গেছিলেন, মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমরা সবসময় জন্য এই কথাটা মনে রাখি। আমি আজকে মুসলমান হয়েছি, আমি তো ইচ্ছা করে মুসলমান হয় নাই, একটা মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছি। যিনি হিন্দু উনি ওইরকম একটা পরিবারে জন্ম নিয়েছেন, উনি হয়েছেন, ওইখানে ওনার ব্যক্তিগত কোনো ইয়ে নাই। আমরা একজন মানুষকে বিচার করব তার জেলা দিয়ে নয়, তার জাতি দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, শুধু আমরা দেখব তার মধ্যে মানবতাবোধ কতটুকু আছে। মানবিক মানুষকে আমরা মানবিকভাবে বিবেচনা করব, দানবকে দানবিকভাবে, পশুকে পাশবিকভাবে। ইদানিং এমনও হচ্ছে গুরুতর অপরাধ করছে, তারপরে বলা হচ্ছে মানবিক বিবেচনায় একটু দেখা দাও। না, ওখানে মানবিকতা চলবে না। পশুর সঙ্গে পশুর মতো আচরণই করতে হবে। তা আপনাদের কাছে আবার এই একটি অনুরোধ যে সবাই মানবতাকে মূল্য দিবেন, সবার উপরে মানুষ সত্য, এই কথা আমরা মনে রাখবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের মাঝে এত একজন সিনিয়র মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সাহেব উপস্থিত থাকার জন্য এবং তার সুন্দর বক্তব্য আমরা শুনলাম। এখন আমি মঞ্চে ডেকে নিব বিশিষ্ট লেখক হাবিব আহমেদ দত্ত চৌধুরীকে। সবাই একটু আমরা সংক্ষিপ্ত করব সবার বক্তব্য, যাতে আমরা কালচারাল প্রোগ্রামটাও যাতে এনজয় করতে পারি। ধন্যবাদ প্রিয় বোন গীতা। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সৌহার্দ্যপূর্ণ আয়োজনে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উদযাপন উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের গুণী সভাপতি, উপস্থিত আমার প্রিয় কলম যোদ্ধাবৃন্দ, সবাইকে আমার ক্ষুদ্র বক্তব্যের প্রথমেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সাথে আমি পরিচয় হয়েছি এই অল্প কিছুদিন হবে আর কি। তো এইটার যে এই অল্প কিছুদিনের পরিচয়ে আমি এই বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের যে লক্ষ্য, উদ্দেশ্য, ব্যক্তি ও বিশালতা আমি যেটা অবলোকন করেছি, আমার ভিতরে একটা আশাবাদ জেগে উঠেছে যে এই বিশ্ব বাংলা একদিন সারা পৃথিবীতে বাঙালির শাশ্বত ঐতিহ্য এবং এর আলোক সংস্কৃতি ছড়িয়ে দিবে। এটা আমি আমার ব্যক্তিগত প্রতীতি। আমার দাদু, সবংশীয় দাদু গুরুসুধর দত্ত আইসিএস বলেছিলেন, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হোক। তো এই বিশ্ব মানব হওয়ার যে প্রেরণা তিনি দিয়ে গেছেন, সেই প্রেরণা থেকেই আমাদের বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা পৃথিবীর ইতিহাস থেকে আমরা জেনেছি যে গোটা পৃথিবীতে বাঙালির যে সভ্যতা ও সংস্কৃতি ছিল সারা বিশ্বের মধ্যে সেরা, সেটা কিন্তু ইতিহাসে প্রমাণিত। কিন্তু আমরা আজকে সেই সংস্কৃতি থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকেই আমরা প্রায় 200 বছর পিছিয়ে রয়েছি। আমাদেরকে 200 বছর এই ব্রিটিশরা শাসন করে যাওয়াতে আমাদের সেই শাশ্বত ঐতিহ্য, সেই যে আমাদের বাঙালিত্ব সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে ব্রিটিশ জাতি। তো এখন বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সংগঠনগুলো এই নিজস্ব সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজে লিপ্ত আছে। তো এইটারই একটা
এই ধরনেরই একটা সংগঠন হচ্ছে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ। এই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাথে যারা জড়িত আছে আমার জানা মতে তারা কিন্তু সবাই এই বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সদস্যরাই আছে। তো এতেই আমার আশাবাদ যে অবশ্যই বিশ্ব বাংলা কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। বিশ্ব বাংলা তার সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন নিয়ে বাঙালিত্ব নিয়ে গোটা বিশ্বে তার কর্মযজ্ঞের আলোকলুতি ছড়িয়ে দিবে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখি। যদিও এখন আমার বক্তব্যের পরিসর খুবই কম, সময় কম, আরও অনেক বক্তা রয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং বিশ্ব বাংলার বিশ্বব্যাপী সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বিশিষ্ট লেখক হাবিব আহমেদ দত্ত চৌধুরীকে, তার সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম। এখন আমি ডেকে নিচ্ছি স্টেজে সিনিয়র সাংবাদিক ইকবাল কবিরকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এই অনুষ্ঠান আয়োজন করেছে। দুটি উৎসব ছিল আমাদের পাশাপাশি, 11 তারিখ ছিল ঈদ, পবিত্র ঈদ, আর 14 তারিখ ছিল পয়লা বৈশাখ। দুইটাই একটা উৎসব। এই উৎসবকে রেখে এই অনুষ্ঠানের আয়োজন সত্যি ভালো লাগছে। আর অনেকের সাথে আজকে এসে পরিচিত হতে পারলাম, বিশেষ করে এই সংগঠনের সভাপতির সাথে আর অন্যান্যদের সাথে। বিশ্ব বাংলা যে নামটা দেওয়া হয়েছে, আমি আশা করব বিশ্ব বাংলার কর্মকাণ্ড শুধু সিলেটের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বিশ্ব বাংলার কর্মকাণ্ড। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ ইকবাল কবিরকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এবার আমি স্টেজে ডেকে নিচ্ছি কবি ও আবৃত্তি শিল্পী সালেহ আহমেদ খসরু স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আজকের এই বৈশাখী মেলা, বৈশাখী উৎসব এবং ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের সম্মানিত আমার প্রিয় বোন সভাপতি, উপস্থিত সকল গুণীজন, প্রিয় উপস্থাপিকা এবং আমার প্রিয় বোন মুন্নি, যাদের আমার বোন, সকলকেই, আমার কামাল ভাই, অনেকের নাম জানি না কিন্তু সকলকেই আমি শুভ বিকাল। কথা বলার সুযোগ কম, চাইলে একটা আবৃত্তি করা যায়, সেই সুযোগ পরে আছে নাকি? পরে আছে, তাকে পরেই করব যদি থাকি। বিশ্ব বাংলাটি আমি জানি আমার মনি আপার হাত ধরে এবং অন্যান্য সকলেরই হাত ধরে বেশ আলোকিত একটি সংগঠনে দাঁড়িয়ে গেছে সিলেটে। কে যেন বললেন যে এটি সিলেটে এমন করে হয় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তিনি জেনে খুব খুশি হয়েছেন, দেখে ভালো লেগেছে তার। কিন্তু সিলেট কিন্তু সাংস্কৃতিক অঙ্গনই। সিলেটের আলো, বায়ু, পাহাড়, নদী, হাওর, বাওর, বিল যদি দেখি, সব জায়গায় কবিতা, গান, সুর, তাই নয় কি? এই জন্যই তো সিলেটে রাধারমণের জন্ম হয়েছে, শাহ করিমের জন্ম হয়েছে, কিছুদিন আগে পাগল হাসান চলে গেল। তো এই যে চলে যাওয়া, সবাই চলে যায়, কিন্তু যখন সেলিম আল-দ্বীন সড়ক দুর্ঘটনায় চলে যান, সাইফুর রহমান সাহেব চলে যান, পাগল হাসান চলে যায়, এই সড়কে এ সকল নিয়ে কথা বলার জন্য আমি সকলকেই, সাহিত্য অঙ্গনে সকলকে আমি আহ্বান জানাচ্ছি, কারণ সড়কটি এখন বাংলাদেশের দানবে রূপান্তরিত হয়েছে। যাই হোক, সকলকে কবিতায় কথা হবে, আবৃত্তিতে আমরা সকলে মাতোয়ারা হব, সেই আকাঙ্ক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
অনেক সুন্দর একটা বক্তব্য দিলেন। আসলে শুনে একটা ভালো কথা সবাইকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার কথা। আসলে সড়ক দুর্ঘটনা আমাদের অনেক কাছের মানুষরাই কিন্তু অনেক সময় চলে যাচ্ছেন, এটা আমাদেরকে আসলে একটু সাবধান হতে হবে। আসলে কিছুদিন আগে করোনার সময় লন্ডন এক্সপ্রেস এবং এনাতেও আমার বাবারও একটা সড়ক দুর্ঘটনা হয়, কিন্তু মানে খোদার আশ্বাস রহমতে উনি এখনো বেঁচে আছেন, এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সেদিনের ঘটনাটা কিন্তু খুব ভয়াবহ ছিল। তো এখন আমরা ডেকে নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম মাঝখানে, ডেকে নিচ্ছি কবি আয়েশা মুন্নি আপাকে। আচ্ছা, যেহেতু আজান দিয়েছে আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা কবি আয়েশা মুন্নির বক্তব্যটা শুনে নেব। দর্শক, আমরা আজানের জন্য একটি বিরতি নিচ্ছি। আজান পরেই অনুষ্ঠান শুরু হবে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান চলছে। আপনারা দেখছেন আজানের বিরতির পরে অনুষ্ঠান আবার শুরু হবে। দর্শক, বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান চলছে। আজানের জন্য 2 মিনিট বিরতি, বিরতির পর আবার পুনরায় অনুষ্ঠান শুরু হবে। আজান শেষ তো আমাদের আজান শেষ। আজানের জন্য আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে নিলাম। এখন আমি স্টেজে আবারও কবি আয়েশা মুন্নিকে ডেকে নিচ্ছি। শুভ সময়। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত
আজকে ঈদ পুণ্যমিলনী এবং বৈশাখী উৎসব 1431, দুটো উৎসবই আমরা পরপর পালন করেছি কিছুদিন আগে 11 তারিখ এবং 14 তারিখ। ঈদ রোজার ঈদ যেটা আমরা বলি রমজান, মাহে রমজান মুসলমানদের ধর্মীয় উৎসব, কিন্তু আমাদের দেশটা তো আসলে সম্প্রীতি সৌহার্দ্যে ভরপুর। আর পহেলা বৈশাখ এটা বাঙালির সংস্কৃতি, পরপরই আমরা দুটো উৎসব পালন করেছি এবং এর ধারাবাহিকতায় বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আজকে যে আয়োজন করেছে তার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে যারা আছেন সম্মানীয় অতিথিবৃন্দ, সবাই যার যার জায়গা থেকে যার যার অবস্থানে কবি, লেখক, সাহিত্যিক হিসাবে নিজেদের অবস্থানটুকু খুব সুদৃঢ়ভাবে তুলে রেখেছেন। আমরা এই নিয়ে আজকে পরবর্তী অংশে যাব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। ধন্যবাদ আয়শামণিকে। আচ্ছা, সবাই কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য একটু একটু করে শেষ করে দিচ্ছেন, কিন্তু কেউ হাততালি দিচ্ছে না, এটা তো আসলে ভালো লাগছে না। হ্যাঁ, একটু সবার কাছ থেকে একটা হাততালি আশা করব। আচ্ছা, এখন আমরা স্টেজে ডেকে নিব। আমাদের মধ্যে আসলে অনেক গুণীজন এসে উপস্থিত হয়েছেন, এই জন্য আসলে বুঝতে পারছি না কাকে রেখে কাকে ডাকবো আগে। কবি চন্দ্রশেখর দেব উনি উপস্থিত আছেন, ওনাকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মাইকের সাউন্ডটা একটু কমাও, একটু কমাও। আপনাদের সবাইকে ঈদ মুবারক, শুভ নববর্ষ। মনিয়াপা আমাকে প্রায়ই ওনার অনুষ্ঠানের চিঠি দেন। একটা হলো যে অনেক দূর পড়ে যায়, আবার অনেকটা নিজের সময় সুযোগের অভাবে যেতে পারি না। আজকে আমার পাড়া এলাকায় পড়ায়, আমার একটা সুবিধা হলো চলে আসলাম। অবশ্যই লেখক খেয়ে কাটিগরির কথা কয় না, ঠিক আছে। তো আমি দুটো ছোট লিখা পাঠ করব। একটা হলো আমাদের ইসলাম ধর্ম নিয়ে, আর একটা হলো কবুল করো মুনাজাত। ঈদের জামাতে যাব আমি, আজ সিয়াম সাধনা করে, নতুন কাপড় পরেছি সবাই খুশি ওরা অন্তরে। আজ কারো নয় মুখ কালো, হাসি খুশিতে ভরপুর, খোদার রহম পাবে সবাই, দোয়া করে খোদা মঞ্জুর। নামাজের কাতারে দাঁড়িয়ে খোদাকে জানাই লাখো শুক্রিয়া, রেখেছ আমায় সুস্থ সুন্দর, করছি কর্ম জুড়ে দুনিয়া। তোমার রহমে চলি আমি জন্ম জন্মান্তর ধরে, তোমার কালাম বুকে নিয়ে চলি পৃথিবীর কল্যাণ করে। কাবা শরীফে গিয়ে আমি বলি আহলান ওয়া সাহলান, নালায়েক বান্দা গুনাহগার, করো গো মাফি হে মেহেরবান। করেছ দয়া এই অধমেরে, এনেছ তুমি সোনার মদিনায়, সার্থক হলো জনম আমার তোমার অসীম মহিমায়। পান করি জমজমের পানি, অলৌকিক তোমার নিয়ামত, অবাক হয়ে দেখছি খোদা রেখেছ সৃষ্টি সহি সালামত। আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস, রহম বরকত করো গো দান, দিয়েছ তুমি যে আশ্বাস। এখন যেটা বলতে হয় মনিয়াপা, আপনারা সবাই আমাকে মাফ করবেন, এখন বর্তমানে যে অবস্থা চলছে এটা নিয়ে না বললেই নয়। কিছুদিন আগে হয়ে গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন চলছে এই ইসরায়েল ফিলিস্তিন এবং ইরানকে নিয়ে। যুদ্ধ বনাম শান্তি। তোমরা যারা মজা করে করছো গোলাম আর চাষ, পাবলিকের টাকা নষ্ট করে পাবলিকেরই করছো সর্বনাশ। সভ্য বলে গলা ফাটাও, গৃহপালিত দালাল দিয়ে বিশ্বকে রাখো আতঙ্কে, ভয় ভীতি দাও ছড়িয়ে। টাকা দিল দেশ চালাতে, সম্পদ করলে বেসুমার ক্ষতি, তুমি তো আছো নিরাপদে, কে কত বলবান দেখাও শক্তি। ইচ্ছে মতো নিজের সুবিধা যখন তখন নিয়ে যাও, পাবলিকের টাকা দিচ্ছ ধোকা, শোকা নন্দে দিন কাটাও।
আকাশ মাটি পানিতে বোমায় সয়লাভ বাজার, শত কোটি না খেয়ে রয় তাদের খাদ্য করেছ বারবার। 1000 কোটি বাজেট করো শ্রমিকের জীবন বিপন্ন করে, ভয় দেখিয়ে পুতুল নাচাও জেল জুলুম অত্যাচারে। বোমা বানাও জীবন নাশে, পরীক্ষা করে দেখাও সবারে, শক্তি কত বৃদ্ধি হলো মরছে মানুষ মরক অনাহারে। হাউ মেনি ডেজ এমন করে করবে লোকের বিড়ম্বনা, মানব বোমা ফাটবে যেদিন হবে ইতিহাসের আবর্জনা। ধন্যবাদ, আমাকে মাফ করবেন, বেশি কথা বললাম। কবি চন্দ্রশেখরকে অনেক ধন্যবাদ, তার সুন্দর কবিতাও আমরা শুনে নিলাম এই সুযোগে। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি কবি ও কবি ও সাংবাদিক ঋষিকেশ রায় শঙ্করকে। ধন্যবাদ সঞ্চালক। আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, উপস্থিত কবি, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব সবাইকে বৈকালিক শুভেচ্ছা। আমি একটু ব্যক্তিত্বহীন কথা বলবো, আর আমার সাউন্ড একটু কম হবে কারণ আমার টোনে অসুবিধা আছে। জগৎ জুড়ে আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা আমাদের পরিচয় না, আমরা বাঙালি। যেহেতু এখানে দুটি ধর্মীয় উৎসব, একটি পুনর্মিলনী আর একটি বৈশাখী। বৈশাখীটা বাঙালির অনুষ্ঠান আর ঈদ পুনর্মিলনী মুসলমান অনুষ্ঠান, কিন্তু আমরা এখানে সবাই মিলেমিশে করি। হিন্দুদের পূজাতে দাওয়াতে যায়, আবার মুসলমানের অনুষ্ঠানে যদি দাওয়াত দিই হিন্দুরা যায়। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, বজায় আছে, বজায় থাকবে। লাস্টে কথা এইটাই আমার, আমি এই সম্মানীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, বিশ্ব বাংলা এই কথাটি আপনি সুদৃষ্টিতে নেবেন, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি ও সাংবাদিক ঋষিকেশ রায় শঙ্করকে। এবার স্টেজে ডেকে নিচ্ছি কবি ও সংগঠক কামাল আহমেদকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এসে দুটি মুখ খুব বেশি আমার আলোকিত হয়েছে। একে সেরাম, আমাদের প্রিয় খসরু ভাই এবং সম্মানিত উপস্থাপক এবং যারা এসেছেন। গণমানুষের কবি দিলওয়ারের একটি পংক্তি দিয়ে আমি শুরু করছি। পৃথিবী স্বদেশ যার, আমি তার সঙ্গী চিরদিন। যতদিন বেঁচে আছো মুক্ত হয়ে বাঁচো, আকাশ মাটির কণ্ঠে যেন শুনি তুমি বেঁচে আছো। পৃথিবীর স্বদেশ যদি আমার হয়, তাহলে আজকের অনুষ্ঠান শুধু নয়, বৈশাখী নয় এবং ঈদ নয়। আমি প্রায়শ বলে থাকি, বিগত বইমেলায়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পুরো বইমেলায় তো আমারই অধীনেই ছিল। সেখানে আমি বলেছি, আমাদের জাতিসত্তার কবি নুরুল হুদা বাংলা একাডেমি পরিচালক বলেছিলেন, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। অর্থাৎ এই যে বিশ্ববাংলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু বাংলা যেখানে আছি, এখন আমাদের ছোটো ভাইরা বোনরা সকলে বিশ্বের আনাচে কানাচে যাচ্ছে। আমি মনে করি এই যে অনুষ্ঠানগুলো আমরা করছি, বিশ্বের সাতটি মহাদেশের স্থল জল এবং প্রতিটি মাটির ইঞ্চিতে যায় বাঙালিরা রয়েছেন, আমাদের সংস্কৃতি তারা ধারণ করছেন। আমি মনে করি যখনই যেখানে বৈশাখী মেলা হবে, ঈদ পুনর্মিলনী হবে, সেখানে আমার বাঙালিরা থাকবে। আমি মনে করি সেদিন আমরা জয় করব। কবি দিলওয়ারের সেই পংক্তি আমরা দেখব, পৃথিবীর স্বদেশ যার, আমি তার সঙ্গী চিরদিন। সেই বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই বিশ্বটি হয় আমাদের, সেই প্রত্যাশা দেখেই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদে এগিয়ে যাক এবং যারা আমরা এখানে এসেছি সকলেই সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। এবং একটি কথাই বলি, এখানে শান্তির কবি এখলাসুর রহমান আছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই না। এবারে যে যুদ্ধটি হচ্ছে বিশেষ করে ফিলিস্তিন এবং ইসরায়েল এবং ইউক্রেন, আমরা মনে করি জাতিসংঘ বসে আমরা আজকে শান্তিতে আমরা এখানে বসবাস করছি, কিন্তু প্রায় 6 লক্ষ নারী পুরুষ কিন্তু খোলা আকাশের নিচে ফিলিস্তিন রয়েছে এবং অন্যান্য দেশে চলে গিয়েছে।
আমরা প্রতিটি দেশে যখন যুদ্ধ হয় তখন আমরা রিফিউজি হয়ে যাই, এটা কিন্তু খুব একটি চোখের মধ্যে আমরা সুন্দর হয় না। আমরা আজকে এখানে এই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের অনুষ্ঠান করছি, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটত সিলেটেই আমরা কি জমায়েত হতে পারতাম? তাই আমরা আশা করছি বিশ্ব শান্তিটা যেন আমরা আমাদের মাথায় রাখি। আমরা একটু আগে অনেকে অনেক কিছু বলেছেন, আমার প্রিয় কবি চন্দ্রশেখর দা বলে দিয়েছেন, আমরা মনে করি কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধ, আমরা সকলেই কিন্তু মানুষ। মানুষ হিসেবে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে প্রতিনিয়ত বিশ্ব সাহিত্য সংস্কৃতি এই পরিষদই বেঁচে থাকবে। সকল ভালো থাকবেন, সুখে সুস্থে থাকবেন। যতদিন বেঁচে থাকি বাংলা যেন আমার মাথায় থাকে, মাথার উপরে থাকে, সেই প্রত্যাশা থেকে সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। এসব বিদায় নয়, আবার দেখা হবে, আর দেখা হলে কথা হবে, কথা হলে ভাব হবে, আর ভাব হলে লাভ হবে, আর লাভ হলে সকল কিছু হবে। সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ কবি ও সংগঠক কামাল আহমেদকে। তার সুন্দর আমরা বক্তব্য শুনছিলাম। এখন আমরা ডেকে নিব স্টেজে বক্তব্য শোনার জন্য মোহাম্মদ শাহজাহান, 4 নং খাদিমপাড়া ইউপির জনপ্রতিনিধিকে। আমাদের এবারের আমন্ত্রণে আসছেন মোহাম্মদ শাহজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঈদ পূর্ণমিলনী বৈশাখী উৎসবে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এবং আমার পরিষদের পক্ষ থেকে আজকে এই বিশ্ব বাংলার এই পরিষদের সভাপতি সহ সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, অভিবাদন। আজকে আমি অ্যাড্রেস করতে পারতেছি না, যদিও এখানে আমাদের বিশ্ব বাংলা সাহিত্যের সভাপতি রাহনুমা সাব্বির, মনিয়াপা সহ আমাদের ক্লাসমেট, আমাদের সহপাঠী বন্ধু জাহাঙ্গীর আলম, তুফায়েল, ইন্দিরা ও আমাদের বিশ্ব সাহিত্যে অনেকের নাম জানা আছে, অনেকের নাম জানা নাই, যেমন বাসিয়াপা, এবং একজনকে মিস করতেছি, মাসুমা টফিয়াপা, উনি হয়তো কোথায় আছেন মনে হয়, আসতেছেন না মনে হয়। তো যাক, ওনাকেও দেখতেছি না। তো সবাইকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিবাদন, শুভকামনা। আমি বেশি কিছু বলবো না। বিশ্ব বাংলা সাহিত্য অনুরাগী হিসাবে আমি সাহিত্যকে অনেক ভালোবাসি, সেই হিসাবে আমি কিছু কথা বলবো। আমরা জানি যারা সাহিত্য এবং সংস্কৃতির সাথে জড়িত তাদের মন মানসিকতা অনেক উদার, ওদের মন মানসিকতা অনেক ক্লিন, পরিষ্কার। এর মধ্যে কিছু অক্লিন, অপরিষ্কার কিছু সাহিত্যের মধ্যে যদি থাকে তো মনটা ভালো রাখে না। সাহিত্যের মধ্যে অত্যন্ত সংস্কৃতি মনা থাকতে হবে, উদার থাকতে হবে, কিন্তু এর মধ্যে কিছু সংস্কৃতি, কিছু উদার থেকে উদার নয়। আমি তাদেরকে বলবো, আপনারাও সংস্কৃতি যেহেতু সাহিত্য বিশ্ব বাংলার সাথে যেহেতু সাহিত্যের সাথে জড়িত, আপনাদের মনকে উদার করেন। সংস্কৃতি মনা মানে আপনার মনটা পরিষ্কার। আমি অনুরোধ করবো, আমরা সবাই একই পরিবারে, সাহিত্য বিশ্ব বাংলা আমরা একই পরিবারে। আমাদের মনের মধ্যে কে কী করলো সেটাকে নিয়ে আমরা কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বলতে পারি যে এটা ঠিক না, ওটা ঠিক করেন। আর কিছু আমরা কিন্তু রাজনীতির সাথে অনেক আছে জড়িত, রাজনীতিও আমাদের সাথে পরিষ্কার। এই বিশ্ব বাংলার সাথে যখন আমরা চলে আসবো তখন আমাদের উদার মন নিয়ে চলে আসবো। আমরা রাজনীতির সাথে রাজনীতি রাখবো, আর সাহিত্যের সাথে আমরা যখন আসবো, আমরা একই পরিবেশের সাথে যখন আসবো তো আমরা সাহিত্যটাকে গুরুত্ব দিব। যাক, আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা কষ্ট করে আসছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই সাহিত্যকে আমরা আরও আগাইয়ে নিব। এভাবে যেন আমাদের এই পূর্ণমিলনীর সাথে আরও যে আমাদের অনেক প্রোগ্রাম আছে, এইগুলো যেন আমরা সুন্দরভাবে করে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি স্টেজে ডেকে নিচ্ছি লেখক জাহাঙ্গীর আলমকে। লেখক জাহাঙ্গীর আলম, একটু বক্তব্য সংক্ষিপ্ত করব, আমরা কবিতা পাঠ করব। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী এবং বৈশাখী উৎসবের আজকের এই অনুষ্ঠানে আজকের এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন
রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপা। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন অত্যন্ত মেধাবী একজন মানুষ রিফাত অবন্তী সহ এই উৎসবে আমার অত্যন্ত প্রিয় সালে আহমদ খসরু ভাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, একজন মেধাবী মানুষ, রাজনীতিবিদ, সামাজিক মানুষ। আরও উপস্থিত আছেন আমাদের শহীদুল ইসলাম লিটন ভাই, আমার রৌশনারা বাসিয়াফা, এবং আরেকজনের নাম না বললেই নয়, আমার বন্ধু বিশিষ্ট রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়ে গেল, শাহজাহান আহমদ, এবং আমার আয়েশা মুন্নিয়াপা সহ এখানে আমার ওই যে দাদাও আমার অত্যন্ত একজন সিলেটের একজন উজ্জ্বল নক্ষত্র। এদের সাথে আমরা যখন আসি বক্তব্য দিতে দাঁড়াই তখন আমাদেরকে নিজেদেরকে গৌরবান্বিত মনে করি, এই জন্য যে আপনারা এই সিলেটের উজ্জ্বল তারকা, যারা লেখালেখি করেন তারা অত্যন্ত মেধার ভিত্তিতে লেখেন, সাহিত্য যারা চর্চা করেন, এরা আমাদের সিলেটের অহংকার। আমার বন্ধু শাহজাহান কিছুক্ষণ আগে বলে গেছে যে আপনারা যারা সাহিত্যিক, আপনারা সবসময় স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মানুষ। তারপরেও কিছু কিছু অপরিচ্ছন্ন মানুষের আবির্ভাব আমরা দেখি, কিন্তু মেধায় যে জায়গায় মেধার উপস্থাপন হয় সেখানে মেধার প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসাটা মানানসই নয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মেধার প্রতিযোগিতা করবেন, মেধার সাথে প্রতিহিংসায় জড়াবেন না। এখানে আমার অত্যন্ত প্রিয় আমার উত্তম দাও উপস্থিত আছেন, আমার সৈফুল আলম পারুল ভাই, আমার অত্যন্ত প্রিয় কবি সাহিত্যিক। এই ছোটো বয়স থেকে দেখতেছি আমাদের কামাল ভাই, যিনি আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, সহ আমাদের এখানে এই নারী নেত্রী রুনা সুলতানা সহ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং ভবিষ্যতে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যত আয়োজন করবে আমরা পাশে থাকব। আপনারা আমাদেরকে কোনোভাবেই আপনাদের ঘরের বাইরের মানুষ ভাববেন না। অনেকে ভাবে যে রাজনীতি যারা করে তারা কোনো সংগঠনে আসলে অনেকে একটা বৈরী মনোভাব পোষণ করে, কিন্তু আমরা এই বাংলাদেশটাই পৃথিবীটা রাজনীতিবিদরাই চালাচ্ছে। রাজনীতিবিদের কাছে সবাই যেতে হয়, কিন্তু সব রাজনীতিবিদ সমান নয়। অনেক রাজনীতিবিদ আছে যাদের সাথে আপনি উঠলে বসলে আপনার ভালো লাগবে, তার সাথে কথা বললে আপনার ভালো লাগবে। তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি, আমরা যারা এখানে আছি 2-4 জন রাজনীতির সাথে সরাসরি জড়িত, আমাদেরকে আপনাদের বৈরী মনোভাব নিয়ে দেখবেন না। আপনাদের সহযোগী, আপনাদের ছোট মানুষ, আমরা আপনাদের ছোট ভাই, আপনাদের স্নেহশীষ মানুষ হিসাবে আপনাকে দেখবেন। আমার অত্যন্ত ছোট ভাই এখানে জয়ন্ত গোস্বামী, সেও একটা রাজনীতির সাথে জড়িত, সিলেটের অত্যন্ত মেধাবী একটা মুখ। আমার বন্ধু সুয়েজও এখানে উপস্থিত, আব্দুর রহমান হীরা মামুও এখানে সাংবাদিক, ওনার সহ সবাইকে আপনাদের কাছে সবার কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আবার কোনো এক সময় কোনো একটা অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে যাতে সুস্থ শরীর নিয়ে সবার সাথে আবার দেখা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ লেখক জাহাঙ্গীর আলমকে। এবার ডেকে নিচ্ছি স্টেজে প্রীতেশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু লেখক পরিষদ। হ্যালো 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 ডেকে নিচ্ছি প্রীতেশ চক্রবর্তীকে, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু লেখক পরিষদ। ধন্যবাদ। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে অনেক অনেক ধন্যবাদ। দৈনিক মানব জমিন পত্রিকার সঙ্গে আমার একটু কবিতা ছাপা হয়। কবিতার শিরোনাম আমিও নদীর মতো। আমিও নদীর মতো একে বেঁকে প্রবাহিত হব, জল স্রোত বয়ে যাব সমতলে রোজ নিরবধি। কখনো সব কিছু আমি ডুবিয়ে নেই যদি, ওয়াঙর মতো আমি ছিনাদের দুঃখ এড়ব। দুঃখিত হলেও তবু ডুবাবো বা বাসাবো যখন, হয়তো সারা মরু ভেবে নেবে দারুণ অবুঝ। নীল নদের মতন করে নেব দ্যুতির সবুজ, মরুত্ব অস্তিত্ব তার থাকবে না কোথাও তখন। ছুটে 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 গিয়ে দেখব সমুদ্র একদিন, মন আয় মিশে যাব তার লবণাক্ত নীল জলে। প্রয়োজনে নিয়ে নেব সুনীলের সঙ্গে চলে বলে, নিজের অস্তিত্বটুকু থাকবে না হারাবো সেদিন। একেবারে কাছে থেকে সমুদ্রের শুনব গর্জন,
প্রয়োজনে প্রতিমার মতন অববিসর্জন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। এবার আমি ডেকে নিচ্ছি স্টেজে শিব্বির আহমেদ, সংগঠক আমাদের বিশ্ব সাহিত্য সংস্থায় আছেন উনি। আসসালামু আলাইকুম, সবাইকে দেরিতে হইলে ঈদ মোবারক, যেটা অনেকের সাথে আজকে প্রথম দেখা। আজকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের ঈদ পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সাধারণ সংগঠনের সাধারণ সম্পাদক ও সবাইকে উপস্থিত আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ আসলে কবি, সাহিত্যিক, শিল্পী সব শ্রেণীর মানুষকে নিয়ে এক মিলন মেলায় আজকে যে সাহিত্য আড্ডা, ঈদ পূর্ণমিলনী অসাধারণ একটা মুহূর্ত। আমি এই মুহূর্তে এই সংগঠনের যাতে আগামীতে সারা বিশ্বে বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদ যেমন শুধু সিলেটে না থেকে সিলেট, বাংলাদেশ তথা সারা বিশ্বে এর শাখা প্রশাখা বিস্তার হয়, সেই আশা প্রত্যাশা লেখে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি ডেকে নিচ্ছি সাংবাদিক আব্দুর রহমান হীরাকে কিছু বলার জন্য। আচ্ছা, উনি কিছু বলতে চাচ্ছেন না, সেজন্য আর আমরা ওনাকে জোরাজোরি করলাম না। আমরা এখন চলে যাব আমাদের কবিতা আবৃত্তিতে। একে একে ডেকে নিব যারা কবিতা আবৃত্তির জন্য অলরেডি আমি জানি আপনারা সবাই প্রস্তুত আছেন। তো যেহেতু ঈদ পূর্ণমিলনী এবং বৈশাখী উৎসব, তো প্রথমে আমরা ডেকে নিচ্ছি, যেহেতু এখানে যার নাম আগে ছিল তিনি এখানে উপস্থিত নেই, সেজন্য প্রথমে আমি শহীদুল ইসলাম লিটন ভাইকে একটা কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার কবিতার শিরোনাম মানবতা, শহীদুল ইসলাম লিটন। মানবতা নও তুমি নির্দিষ্ট কোনো দেশ বা জাতির, বিশ্বের বিবেকবান মনীষীদের মেধা ও মননশীলতার থেকে তোমার সৃষ্টি। যারা সৃষ্টি করেছে দেশ, জাতি, সমাজ ও সভ্যতা, তারাই তো দেখিয়ে দিয়েছে আলো ও ন্যায়ের পথ। মানবতা তুমি তো মনুষ্যত্বের সবচেয়ে বড় গুণ। মানবতা তুমি তো বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের জন্য অলংকার স্বরূপ। আমরা যখন দেখি নির্যাতিত, অবহেলিত মানুষের চোখের পানি, কিংবা অনাহারে অর্ধাহারে কাটে যাদের জীবন, এইরকম করুণ চিত্র বিশ্বের প্রায় দেশে আজ বিরাজমান। মানবতার সূর্য যেন বিশ্বের আকাশ থেকে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। যুদ্ধ, অন্যায়, আগ্রাসন, আধিপত্য কেড়ে নিচ্ছে শান্তিকামী মানুষের স্বাভাবিক জীবন। বিশ্বের আকাশে আজ মানবতার সূর্য উদিত হোক, প্রতিটি মানুষের হৃদয়ে প্রস্ফুটিত হোক মানবতার ফুল। জাগ্রত হোক নেতৃত্ব দানকারী প্রতিটি মানুষের বিবেক। আপনাদের সঠিক নেতৃত্বে প্রমাণিত হোক মানুষ মানুষের জন্য। সাহায্যের হাত প্রসারিত হোক দুঃখী মানুষের কল্যাণে। মানবতার জয়ধ্বনি উচ্চারিত হোক কোটি কোটি মানুষের কণ্ঠে। আমার আরেকটি কবিতা বৈশাখ। বৈশাখ তুমি এসো আমাদের জীবনের শান্তির পরশ নিয়ে, কৃষকের মন ভরে ফসলের মাঠ জুড়ে সবুজের বিপ্লব ঘটিয়ে। বৈশাখ নবান্নের নতুন উৎসবে প্রকৃতির অপূর্ব সাজে, আশার প্রদীপ জ্বালিয়ে তুমি এসো আমাদের মাঝে। অন্যায় আর অসত্যের প্রাচীর ভেঙে সাইমের গান গেয়ে, শান্তির পায়রা হয়ে তুমি এসো বারংবার আমাদের কাছে। বৈশাখ তুমি আমাদের জীবনের চিন্তা ও চেতনায়, তোমার বর্ণিল রূপ যেন তাকে আমাদের জীবনের খাতায়। বৈশাখ হাসি আর গানে গানে প্রকৃতির অপূর্ব সাজে, তোমার পরশটুকু যেন খুঁজে পাই আমাদের মাঝে। বৈশাখ কবির কল্পনায় তুমি, প্রকৃতির অহংকার তুমি, ভালোবাসার প্রতীকী তুমি, প্রেরণার উৎস তুমি।
বৈশাখ একগুচ্ছ গোলাপ মোরা দেব তোমাকে উপহার, তোমার অন্তঃস্থল থেকে বিলিয়ে দিও মোদের জন্য প্রশান্তির ভাণ্ডার। বৈশাখ তুমি থেকো ফুলে ফলে আর সবুজের সমারোহে, মোদের জীবনের সাথে ভালোবাসার অটুট বন্ধনে। প্রকৃতি গর্বে মোদের সাথে মিতালি, হাসিয়ার গানে গানে বইবে সুখের নদী। শাসা শব্দে করো না কো নিষ্ঠুর আচরণ, ভালোবাসা দিয়ে করো আমাদের বরণ। প্রত্যাশার প্রহর গুনে বসে আছি মোরা, হৃদয়ের ভালোবাসা দিয়ে বেঁচে রেখো জীবন গড়া। ধন্যবাদ। ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর কবিতা শোনানোর জন্য। এবার আমি ডেকে নিচ্ছি কামরুজ্জামান মাসুমকে তার কবিতা আবৃত্তির জন্য। কামরুজ্জামান মাসুম। আচ্ছা, এখানে অনেকে অনুপস্থিত আছেন। আচ্ছা, আমি সেনুয়ারা আক্তার চিহ্ন আপাকে আমাকে জানাচ্ছি একটা কবিতা পাঠের জন্য। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপা, মঞ্চে উপবিষ্ট আমাদের অত্যন্ত দারাজ কণ্ঠের অধিকারী খসরু ভাই। ভাগ্যিস আমি খসরু ভাইয়ের আগে এসেছি, খসরু ভাইয়ের পরে কেউ কবিতা আমারটা শুনবে না। আমি জানি না আমার আগে উনি বলে গেছেন কিনা, যদি না আবৃত্তি করে থাকেন তাহলে আমি আজকের জন্য লাকি টু মাচ, কারণ খসরু ভাইয়ের পরে আমার কবিতা কেউ শুনবে না আমি জানি। ডান পাশে দেখতে পাচ্ছি, আমি আগে দেখিনি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণী কবি আমাদের মঞ্চে অনেকেই আমি দেখতে পাচ্ছি, আমি সবার নাম বলতে যাচ্ছি না। আমি এমনি দেরিতে এসেছি, বৃষ্টি, এবং আপনাদের দেখাতে বলে রাখি আজকে আমি রোজাও আছি। আমি ভাঙিনি রোজাটা, মনে করলাম যে থাক সারাদিন তো চলেই যাবে। আজকে আমি আমার যে কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করছি সেটা হচ্ছে বৈশাখকে কেন্দ্র করে আজকের এই কবিতা। কবিতার শিরোনাম বৈশাখ এলেই। বৈশাখ আসে প্রতি বছর, হাজারো স্মৃতি নিয়ে মণিকোঠায়। মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, সারাদিন দাওয়াল দিয়ে ধান কাটা, মাড়াই ঝাড়াই শেষে রাতের বেলায় সিদ্ধ করার কথা। পরের দিন কাঠ ফাটা রোদে শুকনো ধান গরুর গাড়ি করে বাড়ির গোলায় ভরার কথা। বছর ৩০ আগের কথা বলছি, যখন ফরিদপুরের ২০-২৫ জন দাওয়ালে আসতেন আমাদের বাড়ি। উঠুন বাড়ির এক চালা খড়ের ঘরে হতো তাদের ১ মাসের সংসার। দিনের বেলায় ধান কাটা আর রাত্রিতে পাম লাইটের আলোয় সেই ধান ঝাড়াই করাই ছিল তাদের কাজ। সাথে থাকত শুদ্ধ ভাষায় ভাটিয়ালি গান। কি অপূর্ব ছিল সেই দৃশ্য। ব্যাপারী বাড়ি নাম ছিল আমাদের। মীর কাদিমের ব্যাপারীরা আসতেন বাড়িতে, আব্বার সাথে ধান কিনে কার্গো করে নিয়ে যেতেন নারায়ণগঞ্জ। আমরা ছোটদের সময় কাটতই না, আব্বা ভাইয়া না ফেরা অবধি। নতুন জামা নিয়ে কখন ফিরবেন কখন ফিরবেন। মনে পড়ে বৈশাখ মাসে মাছের বড় আকাল ছিল। শুকনো হাওর, জেলেরা ধান কাটায় ব্যস্ত। না ছিল ফার্মের মুরগি হাঁস, না ছিল মাছ। শুটকি দিয়ে মিষ্টি আলুর লম্বা ঝোল আর লাল মরিচের ভর্তা, আহা ছিল যেন অমৃত। এখনো বৈশাখ আসে, কিন্তু সেই দৃশ্য আর চোখে পড়ে না।
নেই দাওয়ালদের কাছে দিয়ে ধান কাটার দৃশ্য, নেই মাড়াই ঝাড়াই আর ভাটিয়ালি গান। তার বদলে মেশিনেই চলে সব, এমনকি গান। বৈশাখ আসে বারবার, আব্বা আম্মার ডাক আসে না ফিরে আর। নাকে লাগে না নতুন ধানের গন্ধ, পিতামাতাহীন বৈশাখ কপালটাই মন্দ। ধন্যবাদ সবাইকে। এটা টোটালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার পরিবারকে কেন্দ্র করে, আমার বাবা মাকে কেন্দ্র করে লেখা। এখন অবশ্য আমার আব্বা আম্মা কেউ বেঁচে নেই। এই দৃশ্যটা পুরাটাই আমার জীবন থেকে নেয়া। ভালো থাকুন সবাই। সবাইকে আবারও বৈশাখ এবং ঈদের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সেনুরা আক্তার শিন্নু আপাকে তার সুন্দর কবিতা আবৃত্তির জন্য। এবার আমি ডেকে নিচ্ছি সালেক আহমেদ খসরুকে তার কবিতা আবৃত্তির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বোনেরা, রবীন্দ্রনাথ, নজরুল না আমি নিজে কার কবিতা আবৃত্তি করি? যাই হোক, আসলে চিনুয়াপা যেভাবে প্রত্যাশা করেছে, প্রত্যাশার দিগন্ত একদম সেই দূরবর্তী, অনেক বেশি। আর এত প্রত্যাশা তো পূরণ করা যায় না, তাই ভুল টুল হলে ক্ষমা করবেন। আমি আসলে রবীন্দ্রনাথ পড়ি, কারণ যেখানে কবি সেরাম আছেন, কবি একলাস আছেন, সেখানে রবীন্দ্রনাথ, নজরুল দুটি উপযুক্ত। দুঃসময়, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজ সাগর ফলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সেটির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সব্বরে, ঘুমায় অরুণ সুদূর অস্ত চলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি। এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা।
আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিনি ডাকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ধন্যবাদ সকলকে। আমি মাইকটা ছাড়তে চাচ্ছি না, আমি নজরুল দিয়ে একটু শেষ করতে চাচ্ছি 4 লাইন। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ বিমান রণিবে না। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীর করিবর লইয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়ে আনিব বিশ্বভক্ত হইতে যুগল কন্যা। ধন্যবাদ। এতক্ষণ অসাধারণ কবিতা শুনলাম, সবাই একটা হাততালি হয়ে যাবে জোরে। আচ্ছা, এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সুয়েজ হোসেনকে, কারণ আমাদের কালচারাল আরো অনেক অনেক কবিতা আছে এবং আরো গানও বাকি আছে, সো একটু তাড়াতাড়ি আমরা করবো। আসলে আমাদের এখন কবিতা আবৃত্তি করছেন সুয়েজ হোসেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক রিফাত রাবণ থেকে। আমি আসলে আবৃত্তিকার নই বা ভালো লিখতে পারি না, আমার একটা স্বরচিত লেখা থেকে পাঠ করছি। আলো নিকট অন্ধকার ম্লান হয়ে যায়, ঠিক তেমনি মেঘেদের কাছে সূর্য হার মানে। মেঘাচ্ছন্নতার সূর্যালোকিতের এইসব খেলা তো চলবে, এটা প্রকৃতির নিয়ম। তবে কেন দিনের বেলা আকাশে বিদ্যুৎ চমকায়, অনিয়মে হয় বড় টর্নেডো সাইক্লোন, তারপর ভয়াবহ রূপ নিয়ে ফেলে আসে সামুদ্রিক জলোচ্ছ্বাস। অকারণে আঘাত হানে উপকূলীয় নিরীহ দ্বীপবাসীর উপর, তথা ভূভাগের খণ্ড ভূখণ্ডে এক নিমিষের আঘাতে স্তব্ধ করে রেখে যায় লাখো প্রাণের স্পন্দন। ভাগ্যিস এই ভয়াবহ তাণ্ডব লীলা চলাকালে যারা বেঁচে যায়, তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, তারা আবার নতুন করে ঘর বাঁধে। বোধ হয় দ্বীপবাসীদের বেঁচে থাকাটাই এটাই চিরাচরিত নিয়ম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুয়েজ ভাইকে, তার সুন্দর কবিতা শুনলাম আমরা। এখন আমি ডেকে নিচ্ছি আশালতাকে। স্টেজে ডেকে নিচ্ছি আশালতাকে। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন ইসমত আরা মুক্তা। আসসালামু আলাইকুম সবাইকে, যে বৈশাখী শুভেচ্ছা এবং সেই সাথে আমরা সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন করেছি, এদের শুভেচ্ছা সবাইকে। সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশ্ব বাংলার সভাপতি কবি রাহনুমা সাব্বির চৌধুরী, মনিরাপুর সহ উপস্থিত সুধীজনকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। কবিতাটির শিরোনাম হচ্ছে এখানেই আমার ঠিকানা। হেমন্তের মাঠে সোনালি খড়ে হাঁটতে হাঁটতে মন চলে যায় দূর থেকে বহু দূরে। অবারিত সবুজে প্রাণ সঞ্চার করে প্রাণে, মনে হয় আরো কিছুদিন বেঁচে থাকি এই সুন্দর নীলায়। ধুলোমন্দ জীবনটাকে মনে হয় মহার্ঘতম প্রাপ্তি। একি মায়া, একি মোহ, আহা কি প্রশান্তির সুধাগন্ধ মৃত্তিকায়। দুরন্ত বাতাসে টেনে ধরে আঁচল, যেন কত কালে কাঙ্ক্ষিত বন্ধন। কি পরম মমতায় সোনা রোদ ছুঁয়ে যায় সে মাঙ্গ। ধন্য এ জীবন এই পবিত্র ধুলো মাটির পরশে, আলো জলে রোদে তাপে
মুছে যায় গ্লানি তার। আছে 52, আছে 71-এর গৌরব গাথা, আছে বঙ্গবন্ধু, আছে পতাকা, স্বাধীন পতাকা, আছে পদ্মা, মেঘনা, যমুনা। সার্থক জন্ম জন্মে এই বাংলায়, বাঙালি আমি, মরণ যেন হয় বাংলার হিজল ছায়ায়। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি আর কি মনে পড়ে অনুমতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতের অবিরকর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল। গরজি উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধিকে আজকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের রড। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধুলো আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দেব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশালতাকে। এবার ডেকে নিচ্ছি ইসমতারা মুক্তাকে। একটা সুন্দর কবিতা শুনবো আশা করছি। আমি প্রস্তুত না, আপনারা আশা করছেন আমি ফিট করে এসেছি, তাও যাই চেষ্টা করবো ভালো কিছু দিতে। অধ্যকারের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে সালাম আদাব ও শুভেচ্ছা। আজকে নববর্ষের শুরুতে আমি নতুন দিনের আগন্তুকদের নিয়ে লেখা বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আবৃত্তি করব, পরে আমি স্বরচিত কবিতা বলব। আশা করি কেউ বিরক্ত হবেন না। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কেক দুর্বুদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা পড়া চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে
অবশেষে তারপর সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। এখন আমি অধমের একটি কবিতা, যদিও এটা বৈশাখ নিয়েও নয়, ঈদ নিয়েও নয়, আমার ইয়েতে যেটা ছিল ওইটাই নিয়ে আসছি। এটা একটা ভালোবাসার কবিতা। শিরোনাম একাকী ভালোবাসা, কলমে ইসমতারা খান মুক্তা। আমি তোমায় ভালোবাসি, সে যে আমার ভুল, তুমি হেসে উড়িয়ে দিলেও তবু নড়ব না এক চুল। আমি নহে যজ্ঞ তোমার, সে তো আমি জানি, লোকের কাছে মানি বা নাই মানি। আমি তোমায় চাই না ঘরে, আমার নিজের মতো করে, সাজিয়ে কল্পনায় মনের রং তুলি দিয়ে। মনের মাঝে সাজাই তোমায় আপন মনের মাধুরী মিশিয়ে, স্বাধীনভাবে ভালোবাসি তোমায় নিজস্ব চিন্তা চেতনা বিছিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ ইসমতারা মুক্তাকে। এবার আমি স্টেজে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কামরুজ্জামান মাসুম ভাইকে। কামরুজ্জামান মাসুম স্টেজে আসছেন। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। আপনাদের সবাইকে দেখেই মনে হচ্ছে আপনারা সবাই খুব ভালো আছেন, ঈদ এবং নববর্ষ খুব ভালো কাটিয়েছেন। আপনাদের মুখচ্ছবি এর দেখেই বোঝা যাচ্ছে। আমরা আজকে এই বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এখানে সমবেত হয়েছি। এখন কবিতা পাঠ চলছে। কবিতা পাঠের পর জমজমাট গানের আসর হবে। আর যারা যারা গান গাইতে ইচ্ছুক, ইতিমধ্যেই গান যাতে সুন্দর হয় এজন্য হারমোনিয়াম এবং ঢোল আমাদের এই স্টেজে চলে এসেছে। যারা গান গাইতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে। আমি আজকে যেহেতু কবিতা পাঠ চলছে, আমি এই বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমার শ্রদ্ধাভাজন রাহনামা সাব্বির চৌধুরী আপার একটি কবিতা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপা খুব সম্ভব এই কবিতাটা 19 এপ্রিলে লিখেছেন। তো আজকে হলো 21 তারিখ। আমি পেয়েছি মনে হয় আজকে সকালে। তো কেমন হবে জানি না, একটু সময় পেলে হয়তো আর একটু ভালো হতো। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতার শিরোনাম হচ্ছে অনুভূতির উপাখ্যান। লিখেছেন রাহনামা সাব্বির চৌধুরী। প্রচণ্ড গরম, মেঘের আনাগোনা অবিন্যস্ত খেলায় নিমগ্ন। হয়তো বৃষ্টি নামবে, শীতলতায় ভরে দেবে পৃথিবী। বৈশাখী হাওয়ায় দুলবে মন, বেমালুম ভুলে যাব তপ্ত দাহ মরু বাতাস। পুরো পৃথিবী শীতল করে দেবে অন্যরকম আবেগে। মেঘের কোলে হারাবে সুখ, সদ্য দেখা দেয়া অতীত। শীতলতায় আসবে বৈরী আলোর ঝলকানি উত্তপ্ত বেলায়। কল্পনায় ধরে রাখা স্মৃতি ঝর্ণার ব্যাকুলতায় ফিরে যাবে মাধব কুণ্ডে, যেখানে শায়িত আছে ভালোবাসার উপাখ্যান। মনের অস্থিরতার স্মরণিকায় ভাসবে তোমার ভালোবাসার কথা ফেরারি বসন্ত বেলায়। মুহূর্তে দলিত হয় হৃদয়ে আমার অন্তহীন উপসর্গে। চারদিকে তোমার ছবি, চারিদিকে শুধু তোমার ছবি। না পারি ধরতে, না পারি ছাড়তে। অদৃশ্য হয়ে যাও তুমি ভূমধ্যে মাঝে দৃশ্যমান অনুভূতির খেলায়। অদৃশ্য হয়ে যাও তুমি ভূমধ্যে মাঝে দৃশ্যমান অনুভূতির খেলায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কামরুজ্জামান মাসুমকে। তার সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনলাম। আমাদের সভাপতির কবিতাটি তিনি পাঠ করলেন।
এবার আমি ডেকে নিচ্ছি সাদির হোসেনকে তার কবিতা আবৃত্তির জন্য। সাদির হোসেন। ধন্যবাদ। আমি আমার স্বরচিত একটি চড়া পাঠ করব। আমার চড়াটির শিরোনাম যুগের পাখি। আমি হলাম যুগের পাখি, যুগের কথা বলি, যুগের ধুলো গায়ে মেখে যুগের পথে চলি। যুগের আলো মাখি আমি, যুগের ছবি আঁকি, যুগের প্রেমে পাগল হয়ে যুগের সাজে থাকি। যুগের কাছে আছি আমি, যুগের তালে নাচি, যুগের পেয়ে যুগের পরে যুগের সাথেই বাঁচি। যুগের থেকে শিখি আমি, যুগের কথা লিখি, যুগের শত রূপের বাহার বিভোর হয়ে দেখি। ধন্যবাদ। সাদির হোসেনকে ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি রওশনারা বাসীকে। আমরা আরো কিছু কবিতা শুনবো, তারপরে আমরা চলে যাব গানে, তো একটু ধৈর্য ধরতে। কবিতার শিরোনাম ভুলে যেতে চাই। এবার আমি ঠিক তোমার মতো করে তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে গিয়েছ আমায় একদিন দুদিন করে দীর্ঘ মাস ও বছর। কিভাবে ভুলে থাকো তুমি, ঠিক সেই মন্ত্রটাই লব্ধ করতে চাই। রক্তিম গোধূলি, মেঘাচ্ছন্ন সন্ধ্যা, মন হাহাকার করা একাকিত্বকে ছাপিয়ে এমনি এমনি কেটে যাবে এইটুকু জীবন আমার। কখনো জানালার গ্রিল ধরে উদাস মেঘের পানে চেয়ে নক্ষত্র খচিত রাতের তারা গুনে গুনে, কিংবা বিরহের গান শুনে। দুঃখকে এড়িয়ে যাব নিঃশব্দ শিশির বিন্দুর মতন, সুখ স্মৃতি সব পড়ে থাকুক রাতের পায়ে। হ্যাঁ, আমি ভুলে যেতে চাই ঠিক তোমার মতো করে। সবাইকে ধন্যবাদ। রওশনারা বাসী আপাকে অনেক ধন্যবাদ তার সুন্দর কবিতার জন্য। এবার ডেকে নিচ্ছি কবিতা পাঠের জন্য মাসুমা টফি একাকী। এরপরে প্রস্তুত থাকবেন সিদ্দির আহমেদ। ধন্যবাদ সবাইকে। ঈদ পরবর্তী এই মিলন মেলায় জানাচ্ছি ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা। আমি লিটন ভাই সম্পাদিত আজকে যে পত্রিকাটির মোড়ক উন্মোচন হবে, সেই পত্রিকায় প্রকাশিত আমার লেখা কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম কেউ জানে না। আমার কেন এমন হলো, স্বপ্নগুলো হঠাৎ করেই চড়ুই পাখায় ফুরুত হলো, ইচ্ছেগুলো মাঝ বয়সে একে একে ঝরে গেল। বুকের ভেতর বন্যে শিখা গনগনে তার তপ্তধারা। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ জানে না সুপ্ত ব্যথা। যত্ন করে লাগানো ওই লাল গোলাপের গাছটি ভরে সাপের ভরা। বিষের দহন গোপন করে কেমনে বাঁচি কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ বোঝে না। শক্ত করে পুঁতে রাখা শক্ত খুঁটি কোন তুফানে উড়িয়ে নিল। কার ইশারায় ঘর ছেড়ে আজ ছন্ন ছাড়া আউলা বাউল। মাছ নদীতে একলা ডুবি ডুব সাঁতারে। কেউ জানে না, কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে না। বুকের ভেতর বন্যে শিখা
একলা আমার এমনি রবে, কেউ বোঝে না, কেউ বোঝে না। ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি শিব্বির আহমেদকে তার কবিতা পাঠের জন্য। দেখি শিব্বির ভাই আমাদের কি আবৃত্তি করে শোনায় আসলে। অসংখ্য ধন্যবাদ উপস্থাপককে। আসলে এখানে সবাই অনেক ভালো ভালো কবিতা আবৃত্তি করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই এখানে রোমান্টিক, আমি সকল রোমান্টিক স্বামীর পক্ষ থেকে স্ত্রীদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি। ইনশাল্লাহ আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। পূর্ণিমার চাঁদ। আমি প্রতিদিন বারান্দায় বসে থাকি পূর্ণিমার চাঁদ দেখব বলে। আমি তো পূর্ণিমার চাঁদ দেখতে পাই নাই, আমি তো পূর্ণিমার চাঁদ দেখতে পাই নাই। মেঘের আড়ালে লুকিয়ে থাকে, আহা মেঘের আড়ালে লুকিয়ে থাকে। তবু আমি চাঁদ দেখতে পাই। আমি আমার ঘরের অন্ধকারের ভিতরে আমি আমার পূর্ণিমার চাঁদ দেখতে পাই। তখন আমার মন আনন্দে ভরে উঠে, আহা তখন আমার মন আনন্দে ভরে উঠে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার কবিতাগুলি আসলে খুব সুন্দর লাগছে। সবাই এত সংক্ষিপ্তভাবে কবিতা শেষ করছে, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা এখন স্টেজে ডেকে নিব স্নিগ্ধা চৌধুরীকে। স্নিগ্ধা চৌধুরী আছেন? স্নিগ্ধা চৌধুরীর মুখ থেকে আমরা একটা সুন্দর কবিতা শুনবো এখন। আর কতদিন থাকবো আমি তোমারই আশা, যুগের পর যুগ গেল তোমার অপেক্ষা। কত ফাগুন এলো গেল এই জীবনে, তোমার দেখা পেলাম না তো দুই নয়নে। কবে তুমি বলবে এসে আমি ছিলাম তোমার অপেক্ষাতে। আসবে কি কোনো সকাল সাজে ভালোবাসার রোদ ছড়িয়ে, আসবে কি কোনো উদাস দুপুরে, আসবে কি কোনো ক্লান্ত দুপুরে উদাস হাওয়া সাথী করে, আসবে কি কোনো শেষ বিকেলে গুধূলির রং মেখে অনুরাগে। না হয় এসো তুমি সন্ধ্যাবেলায় ভালোবাসার দীপ জ্বালাতে। কবে তুমি বলবে এসে আমি ছিলাম তোমার অপেক্ষাতে। এসো গো তুমি এই জীবনে, ভাসবো তোমায় নিয়ে প্রেম পবনে। আসবে কবে ভালোবাসবে তুমি, অপেক্ষায় আর কত থাকবো আমি। বৃষ্টি ভেজা অমাবস্যা যায় পূর্ণিমারি রাত, কবে হবে আমার সাথে হাতে রেখে হাত। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ স্নিগ্ধা চৌধুরীকে। এবার ডেকে নিচ্ছি আহমদ রুমনকে তার কবিতার জন্য। এরপরে আমাদের একজন অতিথি আছেন ছোট্ট, সে হচ্ছে নাহিদা, সে তার কবিতা বলবে। ঠিক আছে, সে প্রস্তুত আছে তো? কোথায় আছে? আমি এক ক্ষুদ্র সুসমান, আমার অজান্তা লুবি মন আমার ক্ষুদ্রতার প্রমাণ। বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত গুণীজনদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আগে অনেকেই কবিতা আবৃত্তি করে গেছেন, বক্তব্য রেখে গেছেন, অনেক গুণীজন বক্তব্য রেখে গেছেন। আমরা সাহিত্য জগতে অনেক সামান্য ক্ষুদ্র। আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। আসলে আমি অনেক অজ্ঞ, এরপরেও পাঠ করার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কবিতার শিরোনাম আশ্বাস বাক্য। যদি বিষাদের লেনদেন ফুরিয়ে যায়, কথা দিলাম রক্তিম সূর্যের রশ্মি পরিয়ে দেব তোমার গলে। যদি অন্তর্দাহ ঘর ছাড়ে এবার, কথা দিলাম অম্বরীর উদারতায় ভরিয়ে দেব তোমার ক্রোধ। যদি পাষাণেরা চলে যায় দূর, বহুদূর, কথা দিলাম মৌনতার হর্ষ প্রমোদে ভাসিয়ে দেব তোমার গাত্র। যদি ভুলেরা ভুল করে আর না আসে, কথা দিলাম অকপটের পুষ্পস্বরে বিছিয়ে দেব তোমার উঠোন। ধন্যবাদ সবাইকে।
চিত্রমিতকে ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি নাহিদাকে। নাহিদার কবিতার পরে আমরা অন্তর্দৃষ্টির মোড়ক উন্মোচনের কাজ করব। তো এখন নাহিদাকে ডেকে নিচ্ছি। নাহিদা, কোথায় আছো তুমি? আর সবাইকে একটা অনুরোধ করব, আমি দেখছি সবাই কবিতা শুনছেন কিন্তু কেউ কিন্তু হাততালি দিচ্ছেন না। যেহেতু ঈদের পরের অনুষ্ঠান, ঈদ এবং পয়লা বৈশাখে, তো সবাই কিন্তু একটু হাততালি সবাই আশা করছে, কারণ এত কষ্ট করে সবাই কবিতা পাঠ করছে। তো একটু সবাই একটা জোরে করতালি দিয়ে দিবেন। সবাই যেহেতু অলরেডি দিয়ে দেননি, তাই এখন দিয়ে দিবেন। আসসালামাইকুম, আমার নাম নাহিদা। আমি একটি কবিতা পাঠ করবো। কবিতার নাম ট্রেন। ট্রেন, শামসুর রহমান। জগ 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পড়িলেই বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। অনেক ধন্যবাদ নাহিদা তোমাকে। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি শহীদুল ইসলাম লিটন। অন্তর্দৃষ্টির মোড়ক উন্মোচন করা হবে। আমাদের সভাপতিকেও ডেকে নিচ্ছি রাহমানা সাব্বির চৌধুরী আপাকে। রাহমানা সাব্বির চৌধুরী আপা উন্মোচন হবে। আচ্ছা, আমাদের আরেকটি কবিতা শোনার বাকি আছে। জাহাঙ্গীর ভাইকে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। যার যে জিনিসের অভাব সে এটি করতে চায়। আমি কবিতার মানুষ নয়, কবিতা পাঠও করতে জানি না, তারপরে এখানে অসংখ্য কবিদের মধ্যে আমার কি যেন মনে হচ্ছে এটা কবিতা পাঠ করার জন্য। তারপরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যার জন্য এই স্বাধীনতা, যার জন্য আমরা এই স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি, তার উদ্দেশ্যে বিশিষ্ট কবি, বাংলাদেশের অহংকার নির্মলেন্দু গুণ একটি কবিতা লিখেছিলেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ জলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল ধুলা, জনসমুদ্রে জাগিল জুয়ার, সকল দুয়ার খোলা। ফেরুদে তাহার বজ্র কণ্ঠবাণী, ঘনসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। এরকম একটা হাততালি কিন্তু এতক্ষণ আমরা চাচ্ছিলাম। তো এখন আমাদের মধ্যে শফিকুর রহমান চৌধুরী ভাইও এসেছেন। উনি বক্তব্যের সময় যেহেতু উপস্থিত থাকতে পারেনি, তাকে সংক্ষিপ্ত একটি বক্তব্যের জন্য স্টেজে ডাকছি। সকলকে শুভেচ্ছা। ঈদ এবং বৈশাখী মেলা উপলক্ষে বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং লিখিয়ে বন্ধুরা, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি এতক্ষণ বসে বসে সবার কবিতা শুনছিলাম, খুবই ভালো লাগছে। আমরা বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এই মনে হয় আমরা প্রথমেই বৈশাখী মেলা এবং কবিতা পাঠের আসর আয়োজন করলাম। আমরা এইটার প্রতিষ্ঠাতা সভাপতি এবং যারা এর সাথে কলা কৌশলে জড়িত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবার জন্য একটা করতালি হবে। কবিতা অনেকেই বলেছেন, কবিতা আমি অনেকের কবিতাই শুনেছি, কিছু ভালো লেগেছে, কিছু ভালো লাগে নাই। যে সবের কবিতা যে ভালো লাগবে এইটা কোনো কথা নয়। ভালো মন্দ দুটো নিয়েই আমাদের জীবন। তবুও যারা কবিতা লিখছেন আমি আশা করি কবিতার চর্চা করবেন। কবিতা লেখার আগে কবিতা ভালো করে পড়বেন। কবিতা ভালো করে পড়তে পারলে আপনি ভালো কবিতা লিখতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভ নববর্ষ। ধন্যবাদ। ধন্যবাদ শফিকুর রহমান চৌধুরী ভাইকে। এবার আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তাসলিমা খানম বিথি। তার একটা কবিতা সে শোনাতে যাচ্ছিল। সে সাংবাদিক ও গল্পকার। স্টেজে আসছে তাসলিমা খানম বিথি।
আসসালামু আলাইকুম, সবাইকে বৈশাখী গোধূলি বিকেলের শুভেচ্ছা। আসলে আমি অনেক আগে এসেছি। আজকের যিনি উপস্থাপক তিনি হয়তো আমাকে চিনেন না, না হলে যিনি এখানে সবাই ম্যাক্সিমামই দু একজন স্যার আমাকে সবাই চিনে। সিলেটের সাহিত্য অঙ্গনে আমি সবার পরিচিত মুখ। যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কবি রাহনামা চৌধুরী মনিয়াপা সবসময় আমাদের তরুণদেরকে ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন, ভালোবেসে আগলে রাখেন। আমি সব অনুষ্ঠানে দাওয়াত দিন, আসার সুযোগ হলে আসি, আর না আসতে পারলে খুব মিস করি, কারণ আমরা যারা লেখালেখি করি, লেখালেখির সাথে জড়িত, আমরা সাহিত্য অনুষ্ঠানগুলো না আসতে পারলে মন কিন্তু সেখানেই পড়ে থাকে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু ঈদ পূর্ণমিলনী এবং সাহিত্য বৈশাখী উৎসব, আমরা সবার কথা শুনবো, কবিতা আবৃত্তি গান শুনবো। এবং আজকে আমাদের অনুষ্ঠানে কিন্তু সিলেট বিভাগের বাইরে একজন গেস্ট আছে, আপনারা হয়তো সবাই জানেন না, তার সাথে আমার অনেক আগের পরিচয়। তিনিও সাংবাদিকতা করেন, আমাদের রাহেনা, ডাক্তার রাহেনা আপু, উনি ময়মনসিংহ আসছেন টপি আপার সাথে। আমি ঢাকাতে যতবার সাংবাদিকদের ট্রেনিংয়ে গেছি আপুর সাথে দেখা হয়েছে, বেশিরভাগ তিনি আমার রুমমেট হতেন। যাক, আপাকে দেখে আমার ভালো লাগছে, অনেকদিন পর তাও নিজের জেলায় দেখা। আপাকে আমাদের সিলেট বিভাগে স্বাগত জানাচ্ছি এবং নিয়মিত আসার আহ্বান জানাচ্ছি। যাই হোক, আমি গল্প লিখি, কবিতা লেখা তেমন হয় না, তবু যারা কবিতা লিখেন আমি তাদেরকে ভালোবাসি এবং কবিতা পড়তে আবৃত্তি করতে পছন্দ করি। আমি আমার ভীষণ প্রিয় একজন লেখক মহাদেব শাহ, একটা কবিতা যেটি আমাকে ভীষণ আপ্লুত করে মনে গেঁথে থাকে, সেই কয়েকটি লাইন আমি পাঠ করব। কেন ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তো তাই, তবু ভালোবাসি, তবু বিবেচক, এইভাবেই বেঁচে থাকা, এইভাবেই সুখ। ধন্যবাদ। ধন্যবাদ তার এত সুন্দর কবিতা শোনার জন্য। আমরা এখন মোড়ক উন্মোচনে যাচ্ছি, মোড়ক উন্মোচনের পরে আমরা গানে ফিরে যাব। অন্তর্দৃষ্টি মোড়ক উন্মোচন হবে, সবাইকে সামনে একটু ডেকে নিচ্ছি। সুপ্রিয় কবি সাহিত্যবৃন্দ, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার অন্তর্দৃষ্টি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন হবে, আপনারা একটু কষ্ট করে সারিবদ্ধভাবে মোড়ক উন্মোচনে সহযোগিতা করার জন্য। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সভাপতি মনিয়াপার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি পত্রিকা হাতে নিয়ে মোড়ক উন্মোচনে সহযোগিতা করার জন্য। মনিয়াপাকে মাঝে সবার মাঝখানে আসতে অনুরোধ করছি। মনিয়াপা আপনি মাঝখানে আসেন। ধন্যবাদ। অন্তর্দৃষ্টি সাহিত্য পত্রিকা, আমাদের এই পত্রিকার শহীদুল ইসলাম লিটন, উনি এটি সম্পাদক, এবং অন্তর্দৃষ্টি পত্রিকার পঞ্চম সংখ্যাটি মোড়ক উন্মোচন করছে। আমরা সবাই মিলে, বিশেষত রাহনামা সাব্বির চৌধুরী মনি এখানে উপস্থিত আছেন, খসরু ভাই উপস্থিত আছেন, মুন্নিয়াপা উপস্থিত আছেন, একে সেরাম সহ অনেকেই, জাহাঙ্গীর ভাই। এখন যদি আব্দুল ওয়াহিদ একে একে নাম বলতে গেলে আসলে অনুষ্ঠানের অনেকটুকু সময় চলে যাবে, সেজন্য আর সবার নাম বলছি না। আমি উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ কামনা করছি। আমাদের আজকের এই অন্তর্দৃষ্টি পত্রিকাটি, এখানে যাদের লেখা আছে, এখানে অনেকেরই লেখা আছে, আমি একটু আগে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনালাম আপনাদেরকে, এবং এখানে একটি চমৎকার গল্প আছে। গল্পটির নাম হচ্ছে, আপনারা সবাই গল্পটি পড়বেন, বেদের মেয়ে স্বর্ণা, শহীদুল ইসলাম লিটনের। রয়েছে মায়াবী ঝর্ণা, রাহনামা সাব্বির চৌধুরী মনিয়াপুর। এবং মজার বিষয় হচ্ছে
এই গল্পটি যখন আপু লেখেন তখন কিন্তু গল্পর যে পটভূমি তখন কিন্তু আমিও সাথে ছিলাম। আমাদের এখানে রয়েছেন বাসি আপা, উনিও ছিলেন এবং আরো অনেকেই ছিলেন, সবার নাম রয়েছে। রয়েছিলেন এক অসহায় বাবার খোলা চিঠি, লুৎফর রহমান চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এক অনন্য বৈশিষ্ট্য সম্বলিত সংগ্রাম, আব্দুল ওয়াহিদের। সিলেটের কাছাকাছি ডক্টর দ্যুতি গুপ্ত দত্ত। এছাড়াও আরো লেখা রয়েছে সুস্বাস্থ্য ও সুঅভ্যাস, মোহাম্মদ লোকমান হেকিম, যিনি নিয়মিত বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পেজে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় লিখে থাকেন, আমরা সকলে উপকৃত হই। উনি খুব নামকরা একজন কলামিস্ট। রয়েছে সিলেটের কাছাকাছি ডক্টর দ্যুতি দত্ত গুপ্তের চমৎকার একটি গল্প, রয়েছে ঘড়ির কাঁটা, জয়নাল আবেদিন জুয়েলের লেখা, রয়েছে রিজিক ইসলামিক একটি সঙ্গীত, আরো রয়েছে বিদ্যালয় অজিত রায় ভজনের, রয়েছে নিয়তি ও ধ্যান আয়েশা রুনার লেখা, ধূসর শিশির ফারজানা ফেরদৌসের লেখা, রয়েছে শিশুবরণ ইসমত আরা খান মুক্তার লেখা, ঈদের দিন উত্তম কুমার চৌধুরী, ঈদ মোবারক মোহাম্মদ আব্দুল করিম, সেজে আমার প্রিয় নিরঞ্জন চন্দ্র চন্দ, তাপসের শুভ জন্মদিন তারেশ কান্তি তালুকদার, অদম্য আশ বিউটি দাস, সৃষ্টির রীতি তাহমিনা চৌধুরী, মনুষ্যত্ব নাসরিন সুলতানা, কেউ জানে না মাসুমা টফি একা সহ আরো অনেকের লেখা রয়েছে এটিতে। এবং এটি মাত্র পঞ্চম সংখ্যা। আমরা উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি এবং আমরা আশা করব এটি 100তম সংখ্যা যেদিন প্রকাশিত হবে আমরা সেদিন আরো বড় পরিসরে চমৎকার করে অনুষ্ঠান করব। কি বলেন মনিয়াপা? এখন সবাই তো উপস্থিত আছে, আমরা এখন শহীদুল ইসলাম ভাইয়ের অন্তর্দৃষ্টি পত্রিকাটি উন্মোচন হয়ে গেল। এখন আমরা একটা ছবি তুলে ফেলি, সবাই গ্রুপ ছবি।